আজকে আমরা পড়ব ইন্ট্রোডাকশন অফ বেসিক কেমিস্ট্রি। এইটা হচ্ছে কেমিস্ট্রি জানতে গেলে তোমাদের প্রথমেই যে কেমিস্ট্রির জগতে ঢুকছো সেই কেমিস্ট্রিটা জানতে গেলে যেগুলো দরকার, অর্থাৎ এমনিতে যা 1 2 3 করলে সংখ্যাগুলো দেখলে তারপরে তোমরা জানতে পারো, অঙ্ক শিখতে পারো, বা এবিসিডি করলে তখন বয় টয় এইসব শব্দগুলো লিখতে পারো। অর্থাৎ আমরা কেমিস্ট্রির ভাষাগুলো একটুখানি, বা কেমিস্ট্রির জগৎটা একটুখানি অন্যরকম। সেখানে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে বা শিখতে হবে। কেমিস্ট্রির জগতে আমরা আজকে পড়ব হচ্ছে মোটামুটি সিম্বল, অর্থাৎ চিহ্ন, সংকেত বা ফর্মুলা, ভ্যালেন্সি বা যোজ্যতা, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তার সঙ্গে অণু পরমাণু বলতে কি বুঝি, বা তার অণু পরমাণু গুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, সেইগুলোকে নিয়ে আমাদের আজকের বিষয়গুলো কমপ্লিট করতে চেষ্টা করব বা তোমাদের বোঝাতে চেষ্টা করব। ধরো একটা চক, বোর্ডে লেখা হয়, কিছু গুঁড়ো পড়ে যায়। অর্থাৎ চকটাকে যদি তুমি ভাঙতে থাকো, তাহলে চকটাকে ভাঙলে কিছু গুঁড়ো আমরা পাই। গুঁড়োটাকে আবার ভাঙছি, যতটা আমাদের সম্ভব ততটা ভাঙছি। ভাঙলে কি থাকবে? ভাঙলে যেটা থাকবে সেটা হচ্ছে যে ভাঙতে 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 ছোট্ট একটা অংশে গিয়ে পৌঁছাবো, যেটা একটা স্বাধীন সত্তা বিশিষ্ট যে অংশটা, সেটাকেই বলবো আমরা অণু। অর্থাৎ স্বাধীন সত্তা বিশিষ্ট অণুকে আর আমরা যখন ভেঙে আর কিছু পাবো না, সেইটাকে বলছি, লাস্ট যে জিনিসটা সেটাকে বলছি অণু। অণুকে কি ভাঙা যায় না? না, অণুকে ভাঙা যায় না। যা এক কথায় বলতে গেলে, অর্থাৎ স্বাধীন সত্তা তার নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি পাবো? তাকেও যদি স্বাধীন সত্তা যদি না রাখতে চাই, তখন কিন্তু আমরা পাবো পরমাণু। পরমাণুটা কি? মানে ওই রকম ভাঙতে ভাঙতে একটা জিনিসে আসতে পারে, সেটা একটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত হতে পারে, দুটো পরমাণু নিয়েও একটা অণু গঠিত হতে পারে। অর্থাৎ পরমাণু এবং অণুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। তোমরা যদি চিন্তা করো যে এই যে মহাবিশ্বটা, মহাবিশ্বের মধ্যে যেগুলো কি রয়েছে, মাঝখানে সূর্য রয়েছে। এখানে মাঝখানে যে সূর্য রয়েছে মহাবিশ্বের, সেখানে মাঝখানে একটা সূর্য রয়েছে। সূর্যকে ঘিরে কতগুলো কি গ্রহ, নক্ষত্র সব ঘুরছে, গ্রহগুলো ঘুরছে। এই গ্রহগুলোকে আমরা যদি ইলেকট্রন ধরে নিই, বা পুরো মহাবিশ্বটাকে যদি সৌর জগৎটাকে যদি একটা পরমাণু কল্পনা করে নিই, তাহলে তোমাদের পক্ষে আন্দাজ করাটা অনেক সুবিধা হবে। মাঝখানে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে ঘিরে থাকে কতগুলো ইলেকট্রন। অর্থাৎ পরমাণুকেও আমরা ভাঙতে পারি। নিউক্লিয়াসের ভেতরে থাকে নিউট্রন এবং প্রোটনের যোগফল। কোথাও কোথাও দেখা যায় সেখানে নিউট্রনের অ্যাবসেন্সও দেখা যায়। নিউট্রনের অ্যাবসেন্স দেখা যায় এরম একটা পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন, বা এটাকে বলা হয় প্রোটিয়াম। এই এইটা হচ্ছে একটা পরমাণুর গঠন বলতে পারো। পরমাণুর গঠনকে নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব না। আমাদের অন্য দিকে যাওয়ার বা কেমিস্ট্রির একটা অন্য দিক সম্বন্ধে আলোচনা করার দরকার রয়েছে বলে এই পরমাণু বা অ্যাটমকে বা মলিকুল বা অণুকে নিয়ে আমরা ওর ভ্যালেন্সি, ফর্মুলা, এইগুলোকে দেখব। আমরা যদি ধরে নিই যে এইখানে আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে পদার্থ রয়েছে, এই পদার্থগুলো যখন পরমাণু হিসেবে থাকবে, পরমাণুর কিন্তু একটা বেসিক জিনিস হচ্ছে সেইটা ছাড়া, সেই পদার্থটা ছাড়া অন্য কিছু থাকতে পারে না সেই পরমাণুটার মধ্যে। কিন্তু অণু, সেটা যৌগের অণুও হতে পারে, মৌলের অণুও হতে পারে।
যৌগের অণু আর মৌলের অণুর মধ্যে তফাৎ তফাৎ হচ্ছে, ধরো আমি বললাম খাবার নুন বা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি দুটো পদার্থ বললাম? তাহলে সোডিয়ামও আছে, আবার ক্লোরিনও আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা একটা যৌগ হলো। অর্থাৎ দুটো জিনিস নিয়ে, দুটো পদার্থ নিয়ে, সোডিয়াম এবং ক্লোরিন, এই দুটোকে নিয়ে আমাদের তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড বা একটা যৌগিক পদার্থ তৈরি হলো। এই যে মৌলিক পদার্থগুলো, এলিমেন্টগুলো রয়েছে, তাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ধাতু এবং অধাতু, অর্থাৎ মেটাল এবং নন মেটাল। এছাড়া মেটালয়েড বলে, অর্থাৎ একটা ধাতু কল্প বলেও একটা পদার্থ রয়েছে। এই ধাতু বা মেটাল আমরা জানি যে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, যেগুলো একটা আঘাত করলে ধাতব শব্দ হয়, যেটা শাইনিং প্রপার্টি রয়েছে, অর্থাৎ চকচক করে, এইগুলোকে আমরা ধাতু বলবো। আর অধাতু যেগুলো, যেগুলোর মধ্যে এইগুলো অ্যাবসেন্স রয়েছে, যেগুলো বেশিরভাগই তরল বা গ্যাসীয় এবং যাদের ধাতব আঘাত করলে ধাতব শব্দ তৈরি হয় না, যারা ইলেকট্রন প্রবাহিত করতে পারে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না, সেগুলোকে বলছি অধাতু। এখন এছাড়াও অনেক প্রপার্টি ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য রয়েছে। ধাতু যেমন একটা তরল ধাতুও রয়েছে, সেটা হচ্ছে Hg, অর্থাৎ পারদ। আমি বললাম Hg, অর্থাৎ এই Hg কথাটার মানে হচ্ছে পারদ বা Hg, এইটা একটা কিন্তু চিহ্নের কথাটা বললাম। এই ধাতু অধাতুগুলোকে নিয়ে, অর্থাৎ পরমাণু কতগুলোকে নিয়ে আমাদের কিছু মূলক তৈরিও হতে পারে। এই যৌগের মূলকগুলোকে কি বলবো? যে যখন অনেকগুলো পরমাণু বা অ্যাটম পরস্পরের সঙ্গে বিশেষভাবে জোটবদ্ধ অবস্থায় থাকে এবং সামগ্রিকভাবে একটি অখণ্ড পরমাণুর মতো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন সেই পরমাণু জোটগুলোকে একসঙ্গে বলবো যৌগর মূলক বা কম্পাউন্ড র্যাডিকাল, অর্থাৎ যৌগমূলককে র্যাডিকাল বলে বলবো। র্যাডিকালের মধ্যে আবার যেগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায় সেগুলোকে বলবো মুক্তমূলক বা ফ্রি র্যাডিকাল। যেমন CH3, অর্থাৎ মিথাইল, ইথাইল C2H5, এইগুলোকে বলবো মুক্ত র্যাডিকাল। whereas আমরা এমনিতে মূলক বলতে উদাহরণ দিতে পারি সালফেট SO4 ডাবল মাইনাস, NH4 অ্যামোনিয়াম, NH4 প্লাস যেটাকে বলছি, এইগুলোকে আমরা মূলক বলছি। এখন আমরা ওই দিকেও থেকে একটুখানি সরে এসে আমাদের চিহ্ন সম্বন্ধে একটু জানতে হবে। চিহ্নগুলো যেমন আমি ধরো বললাম হাইড্রোজেন। হাইড্রোজেনের কি একটা ইংরাজি নাম, সেই ইংরাজির প্রথম অক্ষর হচ্ছে H, অর্থাৎ এর যে চিহ্নটা H দিয়ে চিহ্নিত করব। কার্বন, কার্বনকে C দিয়ে চিহ্নিত করব। নাইট্রোজেন, নাইট্রোজেনকে N দিয়ে চিহ্নিত করব। এইগুলোকে বলবো চিহ্ন বা সিম্বল। আর এই সিম্বলটা শুধুমাত্র এই ইংরাজি অক্ষরের প্রথম অক্ষর দিয়ে যে হবে তার কোনো মানে নেই। যেমন আমি বললাম বোরন, বোরনের ক্ষেত্রে বি বললাম, কিন্তু বিসমাথের ক্ষেত্রেও যদি আমি বি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বেরিলিয়ামের ক্ষেত্রেও যদি বি বলি তাহলে এইগুলোকে বেরিয়াম, বেরিলিয়াম, এইগুলোকে আমরা প্রত্যেকটা একই নাম যখন আসছে তখন পার্থক্য একটা করতে হবে। পার্থক্য করার জন্যে এটা তখন এক বা দ্বিতীয় অক্ষরকে আনার দরকার পড়েছে, যে দ্বিতীয় অক্ষরটাকে কিন্তু ছোট হাতের লেখা হয়। অর্থাৎ যখন আমরা লিখব বেরিয়াম, যখন লিখব তখন BA লিখব, আবার যখন বেরিলিয়াম লিখব তখন BE লিখব। বিসমাথ BI লিখছি।
বোরনের ক্ষেত্রে কিন্তু বি লেখা হয়, আর ব্রোমিনের ক্ষেত্রে লেখা হবে বি আর। এইরকম ভাবে আমাদের চলতে থাকে। অর্থাৎ লক্ষ্য করে দেখো, হয় প্রথম অক্ষর বা পরের দুটো অক্ষরকে নিয়ে আমরা করেছি ইংরাজি নামের প্রথম অক্ষর, কিন্তু এইগুলো দিয়েই পুরোটা তৈরি হয়নি। হয়েছে কিসের ওপরে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের ল্যাটিন নাম, অর্থাৎ তখনকার দিনে যে ল্যাটিন যে এগুলো আবিষ্কার হয়েছিল ল্যাটিন নামের আদ্য অক্ষর দিয়েও হয়েছে। যেমন সোডিয়াম। সোডিয়ামের আমরা, সোডিয়াম হলে এস দিয়ে শুরু, তাহলে সোডিয়ামে কিন্তু আমরা লিখছি এন এ, কিন্তু সেটা কোত্থেকে এলো? ফেরাম, আয়রন হচ্ছে এফ ই। সোডিয়ামের ক্ষেত্রে ন্যাট্রাম কথাটা ইউজ হয়, যেটা ন্যাট্রামটা এসছে ল্যাটিন নাম থেকে, ন্যাট্রাম। পটাশিয়াম হচ্ছে কে, এর আসল নাম হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম। হ্যাঁ, আয়রন এফি, এটার আসল নাম হচ্ছে ফেরাম। অর্থাৎ ল্যাটিন নামগুলো হচ্ছে ফেরাম, সেই জন্য এফি লিখছি। আবার সিলভারের ক্ষেত্রে আর্জেন্টাম কথাটা মানে হচ্ছে এজি, আর্জেন্টাম। বা গোল্ডের ক্ষেত্রে অরাম, অরামের ক্ষেত্রে এইউ, এইগুলো লেখার চিহ্নগুলো আমরা লিখতে পাচ্ছি। এই চিহ্নগুলোর ক্ষেত্রে যেগুলো, সেগুলোর একটা চার্ট আমি কিন্তু দিয়ে দেব, যে কোনগুলো আমাদের মোটামুটি প্রয়োজনীয় সেইগুলোর চার্ট আমরা একটা তৈরি করে নেব। এছাড়া যেটা এই একটু আগে বলেছি, যেটা যে একটা সৌর জগতের মধ্যে সূর্য রয়েছে নিউক্লিয়াস রূপে, যার মধ্যে কিন্তু রয়েছে কি না নিউট্রন রয়েছে। এই নিউট্রনটার মধ্যে নিউট্রন এবং প্রোটন রয়েছে। যতগুলো প্রোটন আছে ওই নিউক্লিয়াসটার মধ্যে, সেইটাকে আমরা বলবো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। এই সংখ্যাটা তার মানে কি? সংখ্যাটা আর কিছুই নয়, যতগুলো প্রোটন ওর মধ্যে থাকছে কোনো একটা মৌলের মধ্যে, সেটাকে বলবো অ্যাটমিক নাম্বার। আর অ্যাটমিক ওয়েট মানে কি? কোনো একটা অ্যাটমে যা ওয়েট বলতে এখানে কিন্তু যেটা করা হয় মোটামুটি ভাবে, অক্সিজেনকে 16 ধরে বা হাইড্রোজেনকে 1 ধরে 1.008, বা কার্বনকে 12 ধরে, সেই কার্বন পরমাণুর থেকে একটা পরমাণু ওই পদার্থে যত গুণ ভারী, সেটাকে বলা হয় অ্যাটমিক ওয়েট। এই অ্যাটমিক ওয়েট গুলো আমাদের কিছু কিছু পরে পরে লাগবে, সেইগুলোর একটা চার্ট আমরা দিয়ে দেব। তাহলে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে আমাদের কি কি দেখলাম না, নামগুলো জানতে হবে, মৌলের যে ধাতু অধাতু এইগুলোর নামগুলো জানতে হবে, তার চিহ্ন বা সিম্বল এইটা জানতে হবে, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক সংখ্যা জানতে হবে, পারমাণবিক ওজন জানতে হবে, আর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা জানতে হবে। তার চারটা মোটামুটি আমি এখানে রাখছি, একটু দেখে নাও। এইগুলো হচ্ছে মোটামুটি চারটা, এইগুলো মনে রাখতে হবে তোমাদের। এর মধ্যে কিছুগুলো তোমার দেখো ফাঁকা রেখেছি। ফাঁকা মানে সেগুলো মনে না রাখলেও চলবে তোমাদের এই বয়সে, যেটা উঁচু ক্লাসে আরো বেশি করে প্রয়োজন হবে। অর্থাৎ আমি এখানে যেটা লিখলাম, দেখো লক্ষ্য করে, এখানে কিছু কিছু নামগুলো লিখেছি, তার মধ্যে কিন্তু নামের মধ্যে যেটা পাবে, অনেক মৌলের নামের শেষে আম কথাটা ইউজ হয়েছে। এই আম কথাটা ইউজ হওয়া মানে কি? আম কথাটা ইউজ হওয়া মানে সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ধাতু। তোমরা অর্থাৎ এই যে আগে বললাম ধাতু কথাটার মানে, তোমাদের বলেছি ধাতু কথাটা যেগুলো থাকবে তাদের নামের শেষে আম থাকবে।
কিন্তু আম সব ক্ষেত্রেই কি থাকবে, অধাতুর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে থাকবে না? না, সেরম ব্যাপার না, এক্সেপশন আছে। যেমন আমি হিলিয়াম বললাম, হিলিয়াম হচ্ছে এইচই, লক্ষ্য করে দেখো এইচইতে কিন্তু হিলিয়াম কথাটা ইউজ হয়েছে। অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামে কিন্তু NH4, এটা একটা NH4 প্লাস, এখানে কিন্তু অ্যামোনিয়ামে আম কথাটা ইউজ হয়েছে। এগুলো কিন্তু ধাতু নয়, ওটা হচ্ছে মূলক, অ্যামোনিয়াম হচ্ছে মূলক, একটু আগে বললাম। আর হিলিয়াম, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস। আমাদের এই কেমিস্ট্রির জগতের যে জগৎটা রয়েছে, তোমরা জানো এই দুর্গা ঠাকুরের কটা হাত? হাত হচ্ছে 10টা, মাথা হচ্ছে একটা। আবার রাবণের হচ্ছে 10টা মাথা, 2টো হাত। গণেশ ঠাকুরের হচ্ছে 4টে হাত, একটা মাথা। অর্থাৎ এই কেমিস্ট্রির জগৎটাও এরকম একটা ভুলভুলাইয়ার জগৎ। এই ভুলভুলাইয়ার জগতে হাত এবং মাথা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হাত বা মাথা যেটা থাকে, যেমন আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে একটা হাতওয়ালা মৌল হচ্ছে, একটা হাতওয়ালা মৌল হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, CuAs। অর্থাৎ এখানে একটা আস কথাটা ইউজ করলাম। লক্ষ্য করে দেখো, দুটো হাতওয়ালা মৌল হচ্ছে CuIc, জিঙ্ক, ক্যালসিয়াম, এরাম সব জিনিস। একটা মাথাওয়ালা মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা দুটো মাথাওয়ালা মৌল কি? মৌল হচ্ছে অক্সিজেন, সালফার, এইগুলো হচ্ছে দুটো মাথাওয়ালা। এখন একটা দুটো মাথাওয়ালার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, এইখানে লক্ষ্য করে দেখো যে এই কেমিস্ট্রির জগৎটায় একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা হাত দিয়ে একটা মাথাকে ধরা যাবে, তার বেশি মাথাকে ধরা যাবে না। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি বললাম সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তাহলে সোডিয়ামের কটা আছে? একটা হাত আছে। আর অক্সাইডের, অক্সিজেনের দুটো মাথা আছে। দুটো মাথাকে ধরতে গেলে কটা সোডিয়ামের দরকার হবে? না, দুটো সোডিয়ামের দরকার হবে। সেই জন্য আমরা লিখব Na2O। এখানে বলে রাখা ভালো যে এই যে আস আর ইক লিখলাম, অর্থাৎ দুটো যোজ্যতা বা দুটো হাত যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে কম যোজ্যতাযুক্ত বা হাতযুক্ত মৌলটাকে আস বলবো, বেশিটাকে বলবো ইক। এরকমই আর একটা উদাহরণ হচ্ছে এফির ক্ষেত্রে আস হচ্ছে 2, দুটো, অর্থাৎ এফি আস যখন ফের আস বলবো তখন হচ্ছে 2 যোজ্যতার বা দুটো হাত দেখাবে। ফেরিক যখন বলবো তখন 3টে এরকম হাত দেখাবে। উদাহরণ কি রকম? না, ফেরাস ক্লোরাইড যখন বলবো এফির দুটো হাত, ক্লোরিনের একটা মাথা। তাহলে কটা ক্লোরিন লাগবে? না, দুটো হাতে দুটো ক্লোরিন ধরতে পারবে, সেই জন্যে এর ফর্মুলা হলো FeCl2। আবার ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আমরা লিখব কি?
না Fe অনুরূপভাবে Cl3। ব্যাপারটা বোঝা গেল? আবার যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ফর্মুলা বা ওর যে নামকরণ যদি করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি লিখব না CaO। কেন না Ca এর ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে দুটো এ রয়েছে। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়ামের লক্ষ্য করে দেখো যে দুটো হাত রয়েছে, মাথা। অক্সিজেনের ক্ষেত্রে দুটো মাথা, তাহলে একটা ক্যালসিয়াম নিয়ে একটা অক্সিজেন। যেটা আগে বলা হয়নি সেটা হচ্ছে এখানে ক্যালসিয়াম অক্সাইড কথাটা ইউজ করছি, অক্সাইড। অর্থাৎ এই নামগুলোর শেষে লক্ষ্য করে দেখো, নামের শেষে আইড বা আইডিই এই কথাটা ইউজ করা হচ্ছে, আইড কথাটা ইউজ হচ্ছে। অর্থাৎ দুটো মৌল নিয়ে যখন একটা যৌগ গঠিত হবে তাদের নামের শেষে আইড কথাটা সবসময় থাকবে। এই আইডের সবসময়ই কিন্তু দুটো মৌল নিয়ে একটা যৌগ গঠিত হবে। এরও কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। কি কি? ধরো তোমাদের বলা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। হাইড্রক্সাইড হচ্ছে একটা OH, এটা হচ্ছে একটা মূলক যার ফর্মুলা হয়ে যাচ্ছে CaOH2। হাইড্রক্সাইডের OH-টা আসে H2O, অর্থাৎ জলকে ভাঙলে H প্লাস এবং OH মাইনাস আসে। OH এর ক্ষেত্রে তার মানে এই মূলকটার ক্ষেত্রে যোজ্যতা 1, যার জন্য CaOH2 হলো। অ্যামোনিয়া যখন H প্লাসের সঙ্গে যুক্ত হয় তখন তার নামের শেষে হয় অ্যামোনিয়াম কথাটা যুক্ত হয়। এটা একটা মূলক অ্যামোনিয়াম। এই অ্যামোনিয়াম ক্লোরাইড এরও নামের শেষে লক্ষ্য করে দেখো আইড কথাটা রয়েছে। কিন্তু এরা লক্ষ্য করলে দেখতে পাবে অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এইগুলোকে ব্যতিক্রম হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমরা কি কি করলাম না, আমরা বললাম সাধারণভাবে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে CaO, ফেরিক ক্লোরাইড হচ্ছে FeCl3 এইরকম। অর্থাৎ যেমন কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে আস মানে কপারের হচ্ছে এর একটা হাত আর অক্সিজেনের দুটো মাথা। অর্থাৎ কপারের ক্ষেত্রে কপার দুটো লাগবে এই কিউপ্রাস অক্সাইড তৈরি করতে। আবার কিউপ্রিক অক্সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কপারের ইক যখন আছে তখন কপারের দুটো হাত। অক্সিজেনের ক্ষেত্রে দুটো মাথা। তাহলে এর একটাকে নিয়ে এর একটা যৌগ গঠন করতে পারে। যৌগ গঠনের ক্ষেত্রে তখন হচ্ছে কি কপারের একটারই দুটো হাত আছে, অক্সিজেনের দুটো মাথা আছে, একটা কপার একটা অক্সিজেনকে ধরতে পারে, যার জন্য ফর্মুলা হলো কিউপ্রাস অক্সাইড CuO। কেবল এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি যখন আমরা কিউপ্রাস ক্লোরাইড লিখব, কিউপ্রাস ক্লোরাইড কিন্তু ডাইমার হিসেবে থাকার জন্য এটাকে CuO2Cl2 লেখা হয়। CO2 ডাইমার হিসেবে, ডাইমার কথাটা হচ্ছে অণু, দুটো অণু একসঙ্গে থাকার জন্য এটাকে CuO2Cl2 বলে লেখা হয়। এটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি এবার যদি তোমাদের দিই যে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যদি বলি তাহলে ফেরাস ক্লোরাইডের ফর্মুলা কি হবে? FeCl3 আগে বলেছি, ফেরাস হচ্ছে FeCl2 আগে বলেছিলাম।
অর্থাৎ এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা লক্ষ্য করে দেখো যে যার যেটা ভ্যালেন্সি, এই হাত বা মাথা গঠন করার ক্ষমতাটাকেই বলছি ওদের যোজ্যতা। অর্থাৎ যোজ্যতা হলো আর কিছু নয়, যে সেটা কিভাবে যৌগের অণু গঠন করছে, সেই গঠন করার ক্ষমতাটাকেই বলবো আমরা যোজ্যতা। তাহলে যোজ্যতার উপর নির্ভর করে একটা যৌগের অণু গঠন হয়। কোন মৌলের একটু পরমাণু অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সাধারণভাবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো যোজ্যতা। এই যোজ্যতাগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে এইটা এফি ফেরাস ক্লোরাইড লিখেছি, মোটামুটি ফেরাসের যত যোজ্যতা 2, সেটা দেখো পরে মৌলটার ঘাড়ে গিয়ে পড়েছে, আর ক্লোরিনের যে যোজ্যতাটা সেটা গিয়ে পড়েছে এর 1 ঘাড়ে পড়েছে। এইভাবেই হচ্ছে। এবার আমরা যদি বলি ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড করতে গেলে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড করতে গেলে এফি, ফেরাস অক্সাইডের ক্ষেত্রে এফির হচ্ছে 2, অক্সিজেনেরও হচ্ছে 2, ফেরাস অক্সাইডের ফর্মুলা হয়ে যাবে FeO। কিন্তু ফেরিক অক্সাইড যদি বলি আমরা এফি ইকের হচ্ছে 3 যোজ্যতা আর অক্সিজেনের 2 যোজ্যতা, সেক্ষেত্রে আমরা কি লিখব, যেটা বললাম এর যোজ্যতা এর ঘাড়ে, অর্থাৎ ইকের জন্য 3টে বসিয়ে দেবো, আর অক্সিজেনের যোজ্যতা 2, Fe2O3। অর্থাৎ FeO হলো ফেরাস অক্সাইড, Fe2O3 হলো ফেরিক অক্সাইড। এবার যদি আমরা বলি মিশ্র একটা অক্সাইড, মিশ্র অক্সাইড মানে কি, এই দুটোর মিশ্রণ, সেইটাকে বলা হয় ফেরোসোফেরিক অক্সাইড। সেই ফেরোসোফেরিক অক্সাইডের ফর্মুলা হলো, জাস্ট এই দুটোকে যোগ করে দাও, তাহলেই দেখবে ফেরোসোফেরিক। অর্থাৎ এতে কি দুটো গন্ধই আছে, ফেরাসের গন্ধও আছে, ফেরিকের গন্ধও আছে, ফেরোসোফেরিক অক্সাইড হয়ে গেল Fe3O4। এইটাকে বলা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। বোঝা গেল জিনিসগুলো? এই ফেরোসোফেরিক অক্সাইডটা তার মানে কি, একটা মিশ্র অক্সাইড, মিশ্রভাবে থাকে। এখানে কিন্তু আর একটা জিনিস বলার দরকার আছে, সেটা হচ্ছে গঠন সংকেত। এখানে কিন্তু সর্বদা যে এইভাবে হচ্ছে তা নয়। লক্ষ্য করে দেখো কার্বন, কার্বনের ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। ক্যালসিয়াম কার্বাইড যদি বলি, তাহলে হওয়া উচিত ছিল Ca, ক্যালসিয়ামের হচ্ছে 4, তাহলে এখানে 4 বসবে আর এখানে 2 বসবে। যদি আমরা এটাকে কেটে দিই তাহলে এখানে 2 এখানে 1 হবে, তাহলে কিন্তু Ca2C হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। এই দুটো এর ভুল। কি জন্য হয়? ক্যালসিয়ামের যোজ্যতা 2 ঠিক কথা, কার্বনের যোজ্যতা 4 এটাও ঠিক কথা। এটাকে করতে গেলে একটা তার গঠন সংকেত দিয়ে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ক্যালসিয়ামের 2 যোজ্যতা, এর 2টো হাত, এর কার্বনের 2, 3, 4টে, এই কার্বনটার লক্ষ্য করে দেখো 4টে, 1, 2, 3, 4, আবার এই কার্বনটাও 4টে। এইভাবে গঠন সংকেত দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইডের যৌগটার গঠন সংকেত ব্যাখ্যা করা যায়। এইগুলোকে আমরা আরো যদি গঠন সংকেতের ব্যাপারে এগোতে থাকি, তাহলে বলতে হবে, অর্থাৎ আমরা এখানে যেটা পড়লাম, আইড কথাটার মানেই হলো দুটো মৌল নিয়ে একটা যৌগ গঠন হবে। এছাড়া কি আছে? এছাড়া আমাদের নামগুলোর শেষে যখন যৌগগুলো দেখব, তখন নামগুলোর শেষে থাকে কি না, এট, আইট, এইরকম নাম থাকে, শুধু আইড বলে থাকে না।
এট আইটও থাকে। আমাদের এই এট আইট এই নামগুলোর সঙ্গেও পরিচিত হতে হবে। তার জন্যে আমরা যে অ্যাসিড কথাটা জানি, এই অ্যাসিডের দুটো ভাগ মোটামুটি অক্সিজেন থাকা বা না থাকার উপর নির্ভর করে করা হয়। দুটো ভাগ কি কি? একটা হচ্ছে অ্যাসিডকে বলা হয় অক্সি অ্যাসিড, আর একটাকে বলা হয় হাইড্রা অ্যাসিড। অর্থাৎ অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে অক্সিজেন থাকে, যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, এইগুলোর অক্সিজেন রয়েছে। কিন্তু হাইড্রা অ্যাসিডগুলোয় হাইড্রোজেন থাকবে কিন্তু অক্সিজেন থাকে না, যেমন হচ্ছে HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HBr হাইড্রোবোমিক অ্যাসিড। এইগুলো হচ্ছে হাইড্রা অ্যাসিড। আমাদের হাইড্রা অ্যাসিড নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, অর্থাৎ আমরা কাজ করব অক্সি অ্যাসিডগুলোকে নিয়ে। অক্সি অ্যাসিডগুলোকে যদি ভাগ করা যায়, এই অক্সি অ্যাসিডগুলোকেও দু ভাগে ভাগ করা যায় মোটামুটি ভাবে। অক্সি অ্যাসিডগুলোকে ভাগ করা যায় কি না, আস অ্যাসিড ব্র্যাকেটে OUS নামের শেষে থাকে, ইক অ্যাসিড বা আইসি এই কথাটা থাকবে, লক্ষ্য করে দেখতে পাবে। কি রকম উদাহরণ দিলে দেখতে পাবে, অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা ওপরে যেটা লিখেছি নাইট্রিক অ্যাসিড লিখেছি HNO3, এইটারই যদি নাইট্রোজেনের যোজ্যতা কমে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না একটা করে অক্সিজেন কমে গিয়ে HNO2 গঠিত হচ্ছে, যেটাকে বলবো আমরা নাইট্রাস অ্যাসিড। অর্থাৎ নামের শেষে লক্ষ্য করে দেখো নাইট্রাস, আস কথাটা উচ্চারিত হচ্ছে, এখানে ইক কথাটা উচ্চারিত হচ্ছে। আমরা সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে বলবো H2SO3, আর H2SO4 এর ক্ষেত্রে অক্সিজেন একটা বেড়েছে কারণ সালফারের যোজ্যতা এখানে চেঞ্জ হয়েছে। H2SO4 এর ক্ষেত্রে নামের শেষে সালফিউরিক, ইক কথাটা ইউজ হচ্ছে, সালফিউরিক অ্যাসিড ইউজ হয়েছে। তাহলে আর একটা তোমাদের উদাহরণ দিই, যেটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক H3, ফসফরাস থেকে এসছে, ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4। এখানে ফসফরাস অ্যাসিড হচ্ছে H3PO3। এই দুটোকে বেশিরভাগ ক্ষেত্রে পরে আমরা আলোচনা করব, খুব ভালো করে দেখে রাখো। H3PO3 এবং H3PO4 এটার একটা বিশেষ প্রপার্টি রয়েছে, এইটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়াবে, বা তোমাদের অনেক কোশ্চেন এর থেকে এই দুটোকে নিয়ে একটু সমস্যাজনক কোশ্চেন থাকে। এখন যেটা আমরা দেখেছি, এইটা অ্যাসিডগুলো, আস অ্যাসিড বা ইক অ্যাসিডগুলো, অ্যাসিড সাধারণত আমাদের ক্ষারের সঙ্গে বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ এবং জল। যেমন NaOH যদি বিক্রিয়া করে HNO3, কি তৈরি করবে না NaNO3 প্লাস H2O। দেখো এখানে দেখো লক্ষ্য করে কি অ্যাসিড বিক্রিয়া করেছে না ইক অ্যাসিড বিক্রিয়া করেছে। ইক অ্যাসিড কি সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করেছে। সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ইক অ্যাসিড বিক্রিয়া করে যে লবণটা তৈরি হলো তার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট। অর্থাৎ এই যে লবণটা ইক অ্যাসিডগুলো তৈরি করছে, সেই অ্যাসিডগুলো যে লবণ তৈরি করবে
তাদের নামের শেষে থাকবে কি ATE বা এট কথাটা। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, Na2SO4, সোডিয়াম সালফেট। কেন Na2SO4 হলো? কারণ এখানে সালফেট যে মূলকটা, আগে যে মূলক বা র্যাডিক্যালের কথাটা বলেছিলাম, সালফেটের যোজ্যতা হচ্ছে 2, যার জন্য H2SO4 তৈরি হয়েছিল। সোডিয়ামের হাত আগে পড়েছিলাম আমরা, হাত হচ্ছে একটা, তাই জন্য Na2SO4 সোডিয়াম সালফেট হলো। আমরা যদি এবার বলি সোডিয়াম সালফাইড, এই যে আশ অ্যাসিড থেকে যে লবণগুলো তৈরি হচ্ছে তাদের নামের শেষে আইট, ITE, আইট কথাটা ইউজ হবে। অর্থাৎ এটা কিন্তু আইড নয়, এটা আইট। সোডিয়াম সালফাইড বললে তাহলে কি হবে? Na2SO3। আর আগে যেটা পড়েছিলাম আইড, তার মানে দুটো মৌল নিয়ে একটা যৌগ গঠিত হয়েছে, সেইটা যদি বলি সোডিয়াম সালফাইড তাহলে হয়ে যাবে Na2S, সোডিয়াম সালফাইড। কেন না সোডিয়ামে ওখানে দুটো মৌল, একটা হচ্ছে সোডিয়াম আর সালফারের গন্ধ আছে দুটো মৌল নিয়ে, তাহলে সোডিয়াম সালফাইড Na2S, সালফারের ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে 2, সেই জন্য সোডিয়াম সালফাইডের ক্ষেত্রে সোডিয়াম Na2S। আমরা আর একটু এইটা বিস্তারিত বলে নিই, কয়েকটা সংকেত আমরা বিস্তারিতভাবে বলে নিই, তাহলে সুবিধা হবে। এখানে আমরা কি করেছিলাম, যদি আইট আর আইট, এবার আমি যদি বলি ক্যালসিয়াম সালফাইড, আইট কথাটা থাকা মানে Ca হবে আর এ সালফাইডের সালফার S হয়ে যাবে, ক্যালসিয়ামের ভ্যালেন্সিও 2 আর সালফারের ভ্যালেন্সিও 2, তাহলে CaS হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম সালফাইড CaSO3 আর ক্যালসিয়াম সালফেট CaSO4। বোঝা গেল জিনিসটা? এবার একটা নতুন মূলক যেটা ভ্যালেন্সি 3, কিরকম সেটা হচ্ছে ফসফেট মূলক H3PO4, ফসফরিক অ্যাসিড থেকে ভেঙে এসছে ফসফেট মূলক, সেটা হচ্ছে H, 3টে হয় প্লাস আর PO4 3টে মাইনাস চার্জ, এই PO4 এর জন্য এইটা ফসফেটে 3টে। আমরা যদি বলি সোডিয়াম ফসফেট লিখলে তাহলে লিখব Na3PO4। একটু আগে তোমাদের চিহ্নিত করতে বলেছিলাম যে H3PO4 এবং H3PO3 একটা বিশেষ পর্যায় রয়েছে। কেন না H3PO4 এবং H3PO3 গঠনটা একটু অদ্ভুত রকম মানে H3PO4 যদি আমরা আঁকি তাহলে কিন্তু দেখতে হয় এই রকম গঠন দেখতে হয়, এটা হচ্ছে H3PO4। এইটা হচ্ছে H3PO4 এর গঠন। কিন্তু H3PO3 এর গঠনটা যদি আমরা আঁকি তাহলে কিন্তু দেখব তার গঠনের ধরনটা একটু আলাদা। এই গঠনটার আলাদার জন্যই ওদের ধর্মের কিছু পার্থক্য পাওয়া যায়। লক্ষ্য করে দেখো যে এখানে যে
হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য, হাইড্রোজেন থাকলেই তো সেটা অ্যাসিড হয়। লক্ষ্য করে দেখো, ও এইচ এর মধ্যে যে পরিমাণ ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার তফাৎ থাকার জন্য এই এই OH এর বন্ধনের এইচগুলোই প্রতিস্থাপিত হয়, যেটা এর ক্ষেত্রে H3PO4 এর ক্ষেত্রে তিনটে হাইড্রোজেনই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে। কিন্তু এখানে একটা হাইড্রোজেন H3PO3 ক্ষেত্রে একটা হাইড্রোজেন রয়েছে ফসফরাসের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ এই হাইড্রোজেনটা ওর প্রতিস্থাপনযোগ্য হতে পারে না, যার জন্য এর ক্ষেত্রে ভ্যালেন্স PO3 এটা ভাঙতে গেলে তখন H3PO3 ভাঙে লাস্ট পর্যন্ত টু এইচ প্লাস প্লাস HPO3 ডবল মাইনাস, অর্থাৎ এখানে HPO3 আর ভেঙে নতুন কিছু তৈরি হতে পারে না, যার জন্য কিন্তু এ যখন লবণ গঠিত করবে তখন লাস্ট লবণ কি গঠিত হবে না Na2HPO3, অর্থাৎ সোডিয়ামের সঙ্গে যখন লবণ, সোডিয়াম হাইড্রক্সাইড বা অন্য কোনো সোডিয়ামের মৌলের সঙ্গে যখন যৌগ গঠন করবে তখন কিন্তু Na2HPO3 তৈরি করতে পারবে। অর্থাৎ পৃথিবীতে Na2HPO3 পাওয়া যায়, কিন্তু Na3PO3 এটা পৃথিবীতে অলভ্য বা পাওয়া যায় না, পাওয়া সম্ভব নয় এই কারণে। কিন্তু Na3PO4 এইটাকে আমরা পৃথিবীতে পেতে পারি, অর্থাৎ তিনটে হাইড্রোজেনই এখানে প্রতিস্থাপিত হতে পারে। এইটা একটা বিশেষ ধরনের কোশ্চেন, যেটা বারে বারে সকলকে অসুবিধায় ফেলতে পারে। আর এখানে আর দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখন পার কথাটা ইউজ করব, পার বা PER, এইটার কথাটার মানে হচ্ছে বেশি, এটা মাথায় রাখতে হবে। পার কথাটার মানে হচ্ছে বেশি। যেমন বেরিয়াম অক্সাইড যদি লিখি আমরা, বি এর যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2 BaO। পার কথাটার মানে বেশি বলেছি, অর্থাৎ বেরিয়াম পার অক্সাইড যখন বলবো BaO2, পার মানে বেশি ঠিক কথা, কিন্তু এই পার অক্সাইড যে কথাটা বললাম এখানে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে। পার অক্সাইড কাদের বলবো না, পার অক্সাইড তাদেরই বলবো যাদের মধ্যে পারঅক্স লিঙ্কেজ বা বন্ধন, এইরকম একটা বন্ধন থাকবে, অক্সিজেন অক্সিজেন বন্ধন। যেখানে বলা হয় পারঅক্স বন্ধনের ক্ষেত্রে BaO2, এর ক্ষেত্রে এই BaO এইভাবে বন্ধন করে থাকে, পারঅক্স বন্ধন। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, যেখানে সাধারণ জলের ক্ষেত্রে তার হচ্ছে H2O, অর্থাৎ পার কথাটার মানে হচ্ছে বেশি এবং এর মধ্যে পারঅক্স লিঙ্কেজ থাকবে, এবং এই পারঅক্সাইডগুলো খনিজ অ্যাসিড মানে H2SO4, HCl, এই ধরনের অ্যাসিডগুলোর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড দেবে, তাদেরকেই আমরা বলবো পারঅক্সাইড। এরকম অক্সাইডের আরো ভাগ আছে, সাব অক্সাইড বা সুপার অক্সাইড, এই ধরনের ভাগ রয়েছে। এখানে আর কয়েকটা কথা বলার দরকার আছে, যেগুলো অক্সাইডগুলো তৈরি হয় তাদের ক্ষেত্রে অক্সাইডের কিছু কিছু, একটা যদি যোজ্যতাযুক্ত কোনো মৌলের সঙ্গে অক্সাইড গঠন করে তাকে বলবো মোনো বা এক, MONO, মোনো বা এক। ডাই মানে হচ্ছে 2, ডাই। ট্রাই মানে হচ্ছে 3, টেট্রা মানে 4।
পেন্টা মানে 5, হেক্সা মানে 6, এরম ভাবে কিন্তু হেপ্টা মানে 7, এরম ভাবে এগোতে থাকে। কি রকম উদাহরণ? কার্বন মনোক্সাইড, আইড কথাটা আছে, আবার কার্বনের অক্সাইড অর্থাৎ CO, কার্বন মনোক্সাইড মানে CO, সি এর একটা, অক্সিজেন একটা। কার্বন ডাই অক্সাইড CO2, ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, সালফার হেক্সাক্লোরাইড SF6। এইভাবে কিন্তু সালফারের হেক্সা বললাম, হেক্সা মানে হচ্ছে 6টা, তাহলে হেক্সাক্লোরাইডের ক্ষেত্রে SF6 এইটা তৈরি হলো। আর একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে বাই কথাটা, BI বা বাই। বাই কথাটা কখন ইউজ হয়? না, বাই কথাটা ইউজ হয় যখন একটা হাইড্রোজেন থাকে। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এই কার্বনেট কথাটা এসছে কিন্তু কার্বনিক অ্যাসিড থেকে, H2CO3। লক্ষ্য করে দেখো এখানে CO3 যে মূলকটা, তার যোজ্যতা হচ্ছে 2, তার থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় সোডিয়াম বাইকার্বনেট হয়। আবার সোডিয়াম কার্বনেট যদি বলি, যেটাকে আমরা বলি Na2CO3, যেটাকে আমরা বলি কাপড় কাচা সোডা, সেটাকে হচ্ছে Na2CO3। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaHCO3। মোটামুটি ভাবে এটাই হচ্ছে সংকেত লেখার পদ্ধতি। এই তাহলে আমরা কি কি জানতে পারলাম? তাহলে আমরা জানতে পারলাম যে সংকেত এবং চিহ্ন, চিহ্ন থেকে আমরা মোটামুটি ভাবে কি কি কাজ হয় চিহ্নের দ্বারা। চিহ্নের দ্বারা মৌলের নামটাকে সংক্ষেপে প্রকাশ করা হয়, মৌলের পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয়। যেমন H বললে একটা হাইড্রোজেন পরমাণু বোঝাবে, 2H বললে দুটো হাইড্রোজেন পরমাণু বোঝাবে, whereas H2 বললে একটা হাইড্রোজেন অণু অর্থাৎ এর ফর্মুলা, অণুর ফর্মুলা বোঝাবে। সেইটা H2 অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে একটা হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। আর কি বোঝা যায় চিহ্নের দ্বারা? না, কোন মৌলের পারমাণবিক ওজন যত, মৌলটির চিহ্ন দ্বারা ততভাগ ওজনের মৌলকে বোঝাবে। যেমন কার্বনের চিহ্ন দ্বারা কার্বনের একটি পরমাণু বা 12 ভাগ ওজনের কার্বনকে বোঝায়। বোঝা গেল? তাহলে ফর্মুলার দ্বারা আমরা কি বুঝতে পারি? ফর্মুলার দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে সংকেত বা ফর্মুলা মৌলিক বা যৌগিক পদার্থের নামকে প্রকাশ করে। মৌলিক বা যৌগিক পদার্থ, মৌলিক কেন বলছি? না, মৌলিক বলছি H2, এইখানে এটা হচ্ছে একটা সংকেত H2, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণুর দ্বারা একটা অণুকে বুঝিয়েছে, এটাকে ফর্মুলা বলবো। আবার যৌগিক পদার্থ বলতে গেলে কি বলবো? CO2 দ্বারা ফর্মুলা বা সংকেত এইভাবে বোঝাচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন সোডিয়াম এক পরমাণুক একটি পদার্থ, যার জন্যে এর ক্ষেত্রে পরমাণুর যা চিহ্ন অর্থাৎ সোডিয়াম নাট্রাম Na, আবার এর সংকেত তাই Na। সংকেত দ্বারা আর কি না, একটি অণুকে বোঝাচ্ছে, আর মৌলটা তাহলে ওই অণুটা কতগুলো মৌলিক পদার্থের কত অণু পরমাণু নিয়ে গঠিত হয়েছে সেটা জানা যায়। সংকেতের দ্বারা মৌলটার আণবিক গুরুত্ব প্রকাশ করা যায়। আণবিক গুরুত্ব কিরকম? না, আমরা লিখলাম হচ্ছে H2SO4,
H2SO4 এর ক্ষেত্রে একটু আগে যে চার্টটা তোমাদের দেখিয়েছি ওখান থেকে তোমরা H2 হাইড্রোজেনের এক করে যদি দুটো ওর পরমাণুটার ওজন হবে, সালফারের ওজন হবে 32, আর 16 করে চারটে অর্থাৎ 4 16 64, এটা টোটাল হবে অক্সিজেনের ওজন। তাহলে এর আণবিক গুরুত্ব কত হলো? 2 + 32 + 64 সমান সমান 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব হবে 98। এর ক্ষেত্রে আর জানা যায় যে কি কি ওজন অনুপাতে বিভিন্ন মৌল পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে, বা আর যৌগ বা মৌলিক পদার্থে কত কত ভাগ ওজন হয় তাও জানা যায় আমরা এই সংকেতের মাধ্যমে। মৌল বা যৌগগুলো গ্যাসীয় হলে প্রমাণ উষ্ণতায় ও চাপে মৌল বা যৌগটার আয়তন কত হবে সেটাও সংকেত থেকে জানা যেতে পারে। যেমন আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম অণু এনটিপিতে আয়তন কত? এনটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। আবার 2H2 বললে এনটিপিতে তাহলে 2 × 22.4 লিটার এই হাইড্রোজেন গ্যাসকে বোঝাবে। আর এই সংকেতগুলোকে নিয়ে আমাদের আসল কাজ হচ্ছে কি? রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এর আগে যেটা একটা লিখলাম NaOH প্লাস HNO3 লিখেছিলাম, এখানে ধরো H2SO4 লিখছি, NaOH প্লাস H2SO4 সমান সমান Na2SO4 প্লাস H2O। এবার এটাকে ব্যালেন্স করে নিই। ব্যালেন্স করে নিলে এটা ব্যালেন্স বলতে এর আগে সংকেত, এইটাকে বলছি রাসায়নিক একটা বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করছি। রাসায়নিক বিক্রিয়াকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? না, রাসায়নিক সমীকরণ, অর্থাৎ কতগুলো চিহ্ন নিয়ে আমরা যেমন একটা সংকেত তৈরি করেছিলাম, সংকেতগুলো অর্থাৎ যৌগগুলো যেরম ভাবে বিক্রিয়া করছে সেগুলোকে সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করে, কতগুলো সংখ্যার দ্বারা এবং চিহ্ন গঠন সংকেত দ্বারা রিপ্রেজেন্ট করে সমান দিয়ে আমরা এইদিকেও যতগুলো পরমাণু রয়েছে এখানেও এই দিকেও ততগুলো পরমাণু আছে, অর্থাৎ এগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, আর এইগুলোকে বলা হচ্ছে বিক্রিয়া লব্ধ পদার্থের মধ্যে সমতা বিন্যাস করে একটা রাসায়নিক সমীকরণ তৈরি করলাম। তাহলে এই রাসায়নিক সমীকরণ থেকে কি কি আমরা জানা যায়? রাসায়নিক সমীকরণ থেকে আমরা মোটামুটি ভাবে জানতে পারি বিক্রিয়ক এবং অর্থাৎ বিক্রিয়াশীল যেটা পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিচয়গুলো পাওয়া যায়। অর্থাৎ যেমন এটা NaOH এর কি পরিচয়, H2SO4 এর কি পরিচয়, বা Na2SO4 এর কি পরিচয়, জলের কি পরিচয়, এগুলো জানতে পারি। তার মধ্যে কি কি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, সেইগুলো কতগুলো করে পরমাণু বা অণু আছে সেগুলো জানতে পারি। বিক্রিয়াশীল বা বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে কত কত ওজন আছে সেগুলো জানা যায়। অর্থাৎ ওজন মানে কি? আমরা যেমন এখানে H2SO4 একটু আগে বের করলাম 98, এখানে 98 ভাগ ওজন কত? সোডিয়াম এখানে 23 হয়, আর অক্সিজেন হচ্ছে 16 প্লাস 1, এখানে হচ্ছে মোট 40, 2 × 40, তার মানে কি 80 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 98 ভাগ ওজনের H2SO4। এইগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? না, এইগুলো ওই চার্ট থেকেই পাওয়া যাচ্ছে, যেটা আমি আগে দেখিয়েছি, আর একবারও দেখিয়ে দিচ্ছি। এই অ্যাটমিক ওয়েটগুলোর থেকে আমরা দেখতে পাবো। এইখানে যেগুলো ফাঁকা রেখেছি এগুলো করতেও পারো, না করলেও কিছু আসে যায় না, যার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে আমি দিয়েছি। এইখানে এই আশিক মানে এগুলো ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা
পরিবর্তনশীল যোজ্যতার মধ্যে পড়ে। যেমন অদ্ভুত ব্যাপার, নাইট্রোজেনের ক্ষেত্রে 1 থেকে 5 অবধি সবকটা ভ্যালেন্সি দেখায়, কিন্তু ম্যাক্সিমাম যৌগই দেখায় হচ্ছে 3 আর 5 এরকম ভ্যালেন্সি দেখায়। আর তাহলে এইখানে অ্যাটমিক ওয়েট থেকে তোমরা মলিকুলার ওয়েট বা আণবিক ওজন নির্ণয় করে এই বিক্রিয়াগুলো ওজনগতভাবে কত কত যোগ হচ্ছে সেগুলোকে তোমরা বের করতে পারবে। বা আয়তন, এক আয়তন যে যদি গ্যাসীয় পদার্থ হয় তার আয়তন কত, যেমন কার্বন ডাইঅক্সাইডের CO2 এর ওজন হচ্ছে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 2 × 16, এটা হয়ে যাবে দেখো 44 মোট। তার মানে 44 গ্রাম ওজনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ বলে এর এনটিপিতে ওর আয়তন হবে 22.4 লিটার। এর থেকে তুমি আয়তনগতভাবে কোনো একটা বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে কত কত পদার্থ পাওয়া যাবে আয়তন হিসেবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। আর কি কি জানা যায় না? জানা যায় না বিক্রিয়াটা যে কি কি শর্তে বিক্রিয়াটা হচ্ছে সেটা সমীকরণ থেকে তুমি জানতে পারবে না। যেমন N2 আর H2 NH3 তৈরি করে, N2 প্লাস H2 এটা তৈরি করে NH3। এইটা কি? এইটা ব্যালেন্স করলে দেখো, লক্ষ্য করলে এই ব্যালেন্সটা যদি করি এইরকম তৈরি হয়। এইখানে যে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি উষ্ণতায় Fe অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, আসলে ঘটলে ভালো বিক্রিয়াটা ঘটতে পারে, সেইটা কিন্তু এই বিক্রিয়া থেকে জানা যাচ্ছে না। আর কি জানা যায় না? না বিক্রিয়াটা তাপ উৎপাদক না তাপ শোষক, অর্থাৎ হিটের যে পজিশনটা সেইটাও জানতে পারছি না। বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগছে সেটা জানতে পারছি না। জানতে পারছি না আরো জিনিস, সেটা হচ্ছে বিক্রিয়াশীল যেটা পদার্থ অর্থাৎ বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থগুলোর ভৌত অবস্থাগুলো, অর্থাৎ কঠিন, তরল কি গ্যাসীয়, সেইটা আমরা জানতে পারছি না। বিক্রিয়াশীল পদার্থ, বিক্রিয়াজাত পদার্থের ঘনত্ব, উষ্ণতা, এটা একটা রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় না। জানা যায় না এই বিক্রিয়াটা রিভার্সেবল বিক্রিয়া কিনা, অর্থাৎ উভমুখী বিক্রিয়া কিনা জানা যায় না। এত কিছু না জানা সত্ত্বেও আমাদের কিন্তু অনেক কিছু একটা রাসায়নিক সমীকরণ ব্যাখ্যা করে। এই রাসায়নিক বিক্রিয়াগুলোর কিন্তু আবার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন যদি বিক্রিয়াগুলোর ভাগ বলতে কি বুঝি না, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বললে আমরা বুঝবো যেটা এই যে দুটো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হয়ে NH3 তৈরি হলো, তাকে বলবো আমরা সোজাসুজি বিক্রিয়া করে নতুন বিক্রিয়া একটা তৈরি হলো, তাকে বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আর একটা উদাহরণ কি, Mg প্লাস O2 সমান সমান হচ্ছে 2MgO, এখানে 2 দিয়ে ব্যালেন্স করে দাও, MgO, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন জলকে ভাঙলে তড়িৎ চালনা করলে তৈরি হয় দুটো জিনিস, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ জলকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটাকে বলবো বিয়োজন বিক্রিয়া। আবার প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে Fe প্লাস CuSO4 যদি রিয়াকশন করে তাহলে তৈরি হয় হচ্ছে FeSO4 প্লাস Cu, অর্থাৎ এখানে আয়রন কপারকে সরিয়ে দিয়ে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট তৈরি করছে, এটাকে বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া বলতে বোঝাই AgNO3, এটা হচ্ছে সিলভার নাইট্রেট যদি কোনো ক্লোরাইড যেমন NaCl ক্লোরাইড লবণের সঙ্গে যুক্ত হয় তাহলে কি করে না তার থেকে Cl কে টেনে নেয়,
নিয়ে কি করে AgCl অধক্ষিপ্ত হয়ে যায় থকথকে দইয়ের মতো পদার্থ, আর NaNO3 ডিজলভ হয়ে থাকে। AgCl এর সাদা রঙের থকথকে দইয়ের মতো পদার্থ অধক্ষেপ হয়। এটাকে বলছি বিনিময় করছে বলে বিনিময় বিক্রিয়া। আর একটা বিক্রিয়া আছে যেটাকে বলা হয় পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। পারমাণবিক পুনর্গঠন হচ্ছে কি, যখন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করে, যার ফর্মুলা হচ্ছে NH4CnO। এইটা যখন নিজেদের মধ্যে অণুগুলোর গঠনে রিঅ্যারেঞ্জ করে সেটাকে তৈরি করে হচ্ছে ইউরিয়া তৈরি করে, এই রকম দেখতে হয়। এর ফর্মুলাটা কি CONH2, যেটা ইউরিয়া সার হিসেবে ব্যবহৃত হয়। এইটাই হচ্ছে এটা কি তাহলে পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া এটাকে বলছি। আর একটা অ্যাডিশন রিয়াকশন বা যুত বিক্রিয়া বলা হয়, সেটা কি না, CO যদি কার্বন মনোক্সাইড যদি Cl2 সঙ্গে বিক্রিয়া করে তাহলে এটা তৈরি হয়ে যায় COCl2, এটাকে কার্বনিল ক্লোরাইড তৈরি করে, এটাকে পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া বলা হয়। এছাড়াও অনেক বিক্রিয়া আছে যেগুলোকে, যেমন প্রশমন বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া, আদ্য বিশ্লেষণ, জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো পরবর্তীকালে আলোচনা করা যাবে এবং পরবর্তী ভিডিও এগুলো আস্তে আস্তে প্রকাশ করা হবে। তাহলে আমরা আজকে মোটামুটি এর থেকে আমরা কেমিক্যাল ক্যালকুলেশন গুলো বা ওজনগত বা আয়তনগত যে বিক্রিয়াগুলোর ফলে যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু এখান থেকে করে নিতে হবে। যেটা ওই 22.4 লিটার দিয়ে অঙ্ক কিছু থাকতে পারে, বা এই ওজনগত যে রিয়াকশনগুলো সেখান থেকে আমরা বের করতে পারি, সেই কিছু অঙ্ক এর সঙ্গে থাকে। তাহলে মোটামুটি ভাবে তোমাদের যেটা দেখতে হবে, যাতে এই ভিডিওটা বারে বারে দেখে সঠিকভাবে তোমরা একটা সংকেত লেখার পদ্ধতি তোমরা রপ্ত করতে পারবে, এটা আমি আশা করতে পারি।